নমস্কার সবাইকে। আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আমরা আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। শুধু ইন্টারেস্টিং নয়, এটা এখনকার জেনারেশন হোক বা তার আগের জেনারেশন হোক, খুব ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন এখন উঠে আসছে এবং আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও দেখছি যে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের লোকের কোয়ারিজ বা সমস্যা উঠে আসছে। তাই আজকে আমরা বেছে নিয়েছি যে আমরা এই স্পেসিফিক টপিকটা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের টপিক হলো স্বামী স্ত্রীর ঝগড়া ও সমঝোতা। এবার যখন আমরা স্বামী স্ত্রী মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ স্পাউজাল রিলেশনশিপের কথা বলছি, সেখানে একসঙ্গে থাকতে গেলে যে একটু ঝগড়াঝাটি হবে এবং সেটা খুবই নর্মাল, বরঞ্চ হেলদি, সেটা আমাদের আগে জানতে হবে। কিন্তু তারপরেও অনেক ম্যারেজেস আছে যেগুলো সাফার করে ডিউ টু ডিফারেন্ট রিজনস। সেইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব যে কি কি কারণ জেনারেলি দেখা যায় যার জন্য স্পাউজাল কনফ্লিক্টস হচ্ছে, সেগুলো কি করে আমরা রেজলিউশন করব এবং সেখান থেকে আমরা কি করে কোপ করব। আজকের পুরো ডিসকাশনটা সেই নিয়ে। কি করে বুঝবেন যে সম্পর্কে চিড় পড়েছে বা নিজেদের মধ্যে দূরত্ব আসছে, যেটাকে আমরা আনহেলদি কনফ্লিক্ট বলছি, সেটা কি করে বুঝবেন যে এবারে নিজেদের সম্পর্কে আপনারা সেটা ফেস করছেন? সেটা বোঝার প্রথম আপনাদের যেটা বলতে পারি সেটা হচ্ছে, আপনারা দেখবেন ধীরে ধীরে দুজনের মধ্যে কমিউনিকেশনটা বন্ধ হয়ে যাচ্ছে, খুব কমে যাচ্ছে, সাইলেন্ট হয়ে যাচ্ছেন দুজনেই, দূরত্ব বেড়ে যাচ্ছে কমিউনিকেশনের, কথাবার্তার। এটা হতে পারে যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনারা দূরে দুজনের থেকে থাকেন কাজের সূত্রে বা অন্য কোনো কিছুর সূত্রে, তাতে কিছু এসে যায় না, কমিউনিকেশন শুড নট স্টপ। কিন্তু যখন দেখতে পাচ্ছেন যে দুজনেই চুপ হয়ে যাচ্ছেন, কথা বলার আর কিছু থাকছে না, কমন গ্রাউন্ডস থাকছে না যেটা নিয়ে আপনারা গল্প করতে পারবেন, কথা বলতে পারবেন, চর্চা করতে পারবেন, সেটা কিন্তু একটা ইঙ্গিত। এটাও হতে পারে যে খুব মিনিমাল কনভারসেশন এখন চলে গেছে, যেগুলো একদম না করলেই নয়। সেটা হতে পারে বাড়ির ফিনান্স, বাড়ির টুকটাক কাজ যেগুলো হয়তো জানাতে হবে, কোনো ইনফরমেশন পাস করা, যদি বাচ্চা থাকে সেই ব্যাপারে। সেটা ছাড়া আর দুজনের সঙ্গে বসার এবং গল্প করার কোনো কথা বা কোনো কমন গ্রাউন্ড থাকছে না। খুব ইম্পর্টেন্ট সাইন এটা বোঝার যে তার মানে কিন্তু সম্পর্কটা ধীরে ধীরে তার ওয়ার্মথটা হারাচ্ছে। ২ নম্বর পয়েন্ট যেটা আপনারা দেখতে পারেন সেটা হচ্ছে, দুজনেই বেশি সময় বাইরে কাটানোর চেষ্টা করছেন বা নিজের মধ্যে ইনভলভ থাকার চেষ্টা করছেন। মানে কমন কিছু থাকছে না, যেই জায়গাটা আপনারা বসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন বা ঘুরতে যাচ্ছেন। হতে পারে হাজব্যান্ড নিজের বন্ধু-বান্ধবের সঙ্গে বাইরে বেশি সময় কাটাচ্ছে বা ভীষণ সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড, সে সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ সময় কাটাচ্ছে, এবং ওয়াইফের ক্ষেত্রেও সেটাই। সে হয়তো নিজের কাজ, সংসার বা সোশ্যাল মিডিয়া, সেটাতেই বেশি সময় কাটাচ্ছে। দুজনেই দুজনের একটা আলাদা আলাদা জগৎ তৈরি করে দিয়েছেন, যেই জগতের মধ্যে আরেকজনের কিন্তু ঢোকার কোনো জায়গা থাকছে না। ৩ নম্বর পয়েন্ট যেটা দেখা যায় জেনারেলি, একটা ম্যারেজ বা একটা রিলেশনশিপ যেটা ঠিক করে কাজ করছে না এবং শুকিয়ে গেছে, তার ওয়ার্মথটা ধীরে ধীরে কমে গেছে, মোস্ট কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনফিডেলিটি, মানে অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়া। সেটা উভয় ক্ষেত্রেই হতে পারে। যখন একজন মানুষ ইমোশনাল কোনো সাপোর্ট বা ইমোশনাল যে নিড গুলো সেগুলো পায় না, একটা ভয়েড থাকে, অনেক সময় দেখা যায় যে ইনফিডেলিটি মাঝখানে ঢুকে যায়। সেটাও কিন্তু একটা ওয়ান অফ দ্য সাইন্স যে সম্পর্ক ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে, ভয়েড হয়ে যাচ্ছে বা নিস্তেজ হয়ে যাচ্ছে, ওয়ার্মথ হারাচ্ছে। আরো কিছু কারণ যেগুলো দেখা যায় যার জন্য সম্পর্কের মধ্যে একটা ঝামেলা আসতে পারে বা দুজনের মধ্যে দূরত্ব হতে পারে, কনফ্রন্টেশন হতে পারে বা কনফ্লিক্ট হতে পারে, তার আরো কিছু আমরা ওয়ার্নিং সাইন কি দেখি? দেখি দুজনেই সিক্রেসি মেনটেন করছে। তার মানে আপনার লাইফের সব ইনফরমেশন যেগুলো আগে আপনি খুব আরামসে শেয়ার করতে পারতেন, এখন করতে পারছেন না তার সঙ্গে। আইদার এই ভয় যে সে জাজ করবে বা সে কমেন্ট করবে, নিজেকে গুটিয়ে নিচ্ছেন দুজনেই দুজনের মতো করে। আরো একটা জিনিস যেটা আমরা দেখে থাকি, যেটার জন্য কমনলি খুব অসুবিধে হয়, সেটা হচ্ছে যে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস কি।
এক একজনের থেকে একজনের এক্সপেকটেশন কি সেইটা দেখা যায় যে মারাত্মক অন্যরকম, আর আরেকজন অন্য কিছু ভেবে বসে আছে। তো সেইটাও কিন্তু একটা বড় সমস্যা যে আমার থেকে আশা কি করছে আমার পার্টনার সেটাই আমি জানি না, বা আমার যে রোলস বা রেসপন্সিবিলিটি একটা সম্পর্কে থাকতে গেলে সেই জায়গাতে যখন দেখা যায় যে ভাঙন ধরছে বা সে নিজের রেসপন্সিবিলিটি পূরণ করতে পারছে না বা করছে না দিনের পর দিন, আর একজন একা করে যাচ্ছে বেশিটা, তখন কিন্তু এটাও একটা ওয়ান অফ দ্য ওয়ার্নিং সাইন্স যে তার মানে আপনার পার্টনার শুধু একা যে স্ট্রেস হ্যান্ডেল করছে, কাজ করছে তা নয়, সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এতটা লেভেলে হয়ে যাচ্ছে যে আপনার দরকার বোধ আর থাকছে না তার জীবনে। এটাও কিন্তু একটা সাইন যে সম্পর্ক ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছে। চলুন এবারে জেনে নিই যে কেন, মোস্টলি কেন ম্যারিটাল কনফ্লিক্টস হয়, ঝগড়া ঝামেলা হওয়ার কারণ কি, যেগুলো আমরা সুস্থ বলতে পারি না বা হেলদি বলতে পারি না। কেন কি কনফ্লিক্টস, ঝগড়া আমরা ডিসকাস করেছি আগেও যে কনফ্লিক্টস হওয়া খারাপ নয়, সেগুলো কিছুটা হলেও ভালো, হেলদি। একসঙ্গে থাকবেন, ঝগড়া করবেন, কিছু জিনিস নিয়ে মতবিরোধ হবে, আর্গুমেন্টস হবে, কিন্তু সেটা যদি আপনারা হেলদি ভাবে সর্ট করে নিতে পারেন তাহলে তো আর কোনো অসুবিধা নেই, সেটাই কাম্য। কিন্তু কোন কোন কারণে দেখা যায় যে সম্পর্ক আর হেলদি থাকছে না, কনফ্লিক্টস কোন জিনিসগুলো থেকে অ্যারাইজ করলে একটা আনহেলদি টার্ন নিতে পারে, একটা দুঃখের টার্ন নিতে পারে, সেটা নিয়ে নেক্সট আমরা ডিসকাস করব। প্রথম দেখা যায় যে যদি দুজন পার্টনারের মধ্যে সিমিলারিটি কম থাকে, সিমিলারিটি কম মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে দুজনের ভীষণ দুটো ডিফারেন্ট মেরুর মানুষ, পার্সোনালিটি ওয়াইজ দে আর ভেরি ডিফারেন্ট, সেই সময় কিন্তু কনফ্লিক্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। বিকজ একজনের থেকে লাইফ এক্সপেকটেশন কমপ্লিটলি অন্য, আরেকজনের এক্সপেকটেশন ফ্রম লাইফ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো সেখান থেকে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করতে পারে। 2 নম্বর হচ্ছে যে দুজনের যে বাড়ি, মানে বিয়ের আগে তারা যেখানে থাকতেন ছোটবেলা থেকে, সেই চাইল্ডহুড ইজ ভেরি ডিফারেন্ট। এটা হতে পারে যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড হতে পারে, বা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হতে পারে। দেখা যায় যে যদি খুব বেশি ডিসক্রিপেন্সি থাকে দুটো ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তারা তো সেই ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছে, সেখানটা থেকেই সে জীবনকে চিনেছে, সেখান থেকে তারা যখন একটা সেম প্ল্যাটফর্মে আসছে, অনেক সময় দেখা যায় যে দুজনের মধ্যে খুব দ্বন্দ্ব হচ্ছে যে কোন জিনিসটা কিভাবে করব, বা কোন জিনিসটা কত করা উচিত, কোন জিনিসটায় কতটা খরচা করা উচিত, কোন জিনিসটায় ইম্পর্টেন্স দেওয়া উচিত, কোন জিনিসটায় ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই। এই জায়গায় অনেক সময় কনফ্লিক্ট আসতে পারে। তো তাই জন্য দেখা যায় যে যদি ব্যাকগ্রাউন্ডে ভীষণ ডিফারেন্স থাকে, আমি বেশি কমের কথা বলছি না, আমি ডিফারেন্সের কথা বলছি, সেখানেও কিন্তু পরবর্তীকালে কনফ্লিক্ট হতে পারে। আরেকটা জায়গায় যেটায় কনফ্লিক্ট আসতে পারে সেটা হচ্ছে যদি খুব আর্লি ম্যারেজ হয়। কেন কি, যদি কারোর খুব ইয়াং ম্যারেজ হয় সেই সময় তার পার্সোনালিটি প্রপারলি ডেভেলপডই নয়, সে হয়তো জানেও না যে সে জীবন থেকে চায়টা কি, তার কি ধরনের মানুষ পছন্দ, কি ধরনের মানুষ পছন্দ না, তার কোন কাজটা পছন্দ। আমরা যেমন ম্যাচিওর করি তেমন আমাদের কিন্তু পার্সোনালিটির মধ্যেও ডেভেলপমেন্ট আসে। তাই জন্য একটা প্রপার এজে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে হুড়ুম তালে লোকে বিয়ে করে ফেলছে, দুম করে পছন্দ হয়ে গেল কাউকে, ইম্পালসিভলি বিয়ে করে ফেলছে, পরবর্তীকালে সেটা নিয়ে ভাবছে না বা আগে থেকে সে দেখছে না যে সেই মানুষটার সঙ্গে তার লং রানে চলবে কিনা। অনেক সময় কিছুজন লাকিও হয়ে যায়, তাদের চলেও যায়। কিন্তু আমরা মোর প্রবাবল রিজনস নিয়ে কথা বলছি। কনফ্লিক্ট হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যেটাতে ভীষণভাবে পার্টনার্সরা স্ট্রেসড হয়ে যায়, সেটা হচ্ছে যখন একজনের ওপর দায়িত্বভার অনেক বেশি আরেকজনের থেকে, একজন অনেকটা বেশি সামলাচ্ছে, রেসপন্সিবিলিটিস অনেক বেশি, তার রোলস এন্ড তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি, প্লাস আরেকজনের থেকে এক্সপেকটেশনও কম, তার উপরে লেবার বা খাটনির যে পার্টটা সেটাও কম। ফ্যামিলিতে যেই রোলস থাকে, রেসপন্সিবিলিটিস থাকে, সেইটার ভাগটা সে অনেকটাই কম নিয়েছে। যখন এই ডিসপ্যারিটি থাকে কাজের, লেবারের, রেসপন্সিবিলিটির, তখন অনেক সময় দেখা যায় যে একটা লং টার্ম এরকম থাকতে থাকতে আরেকজন পার্টনার কিন্তু ক্র্যাশ ডাউন করে বা স্ট্রেসড আউট হয়ে যায়, এক্সস্টেড হয়ে যায়। সেই সময় কিন্তু সে ওই রেসপেক্ট, লাভ সবটাই তার ঝিমিয়ে পড়ে। সেখান থেকেও কিন্তু
কনফ্লিক্টস অ্যারাইজ করতে পারে। আরেকটা কনফ্লিক্ট অ্যারাইজ করার জায়গা হচ্ছে যখন রিলেশনশিপের বাইরে আমরা লোকের সঙ্গে মিশতে শুরু করি। মানে ভাবুন, এর বাড়ি বা ওর বাড়ির কেউ রিলেটিভ, ফ্রেন্ডস, তারা খুব বেশি আপনাদের পার্সোনাল স্পেস বা পার্সোনাল লাইফে ঢুকে পড়ছে, সেটা নিয়ে বক্তব্য পেশ করছে, ইন্টারফিয়ার করছে, জ্ঞান দিচ্ছে, তাহলেও জানবেন যে এইটা থেকে কিন্তু আপনাদের দুজনের দূরত্ব এবং কনফিউশনটা বাড়বে। যখনই বাকি লোকরা বেশি ঢুকে যাচ্ছে, আপনারা দুজন আলাদা হয়ে যাচ্ছেন, আপনাদের দুজনের বলকে মানে ব্যাক করার জন্য কিছু লোক আছে, তার মানে কিন্তু আপনারা দুটো আলাদা টিমে হয়ে গেলেন, এক টিমে আর নেই। তাহলেই বুঝতে হবে যে এইবারে কিন্তু একটা কনফ্লিক্ট হতে পারে, বিকজ এখন আপনারা আর এক টিমে খেলছেন না, দুটো আলাদা টিম, দুজনে চেষ্টা করছেন দুজনের পয়েন্ট সাব্যস্ত করার, যে কে ঠিক কে ভুল, কে বেশি কে কম। কনফ্লিক্টস হলে, ঝগড়া ঝামেলা হলে কিভাবে রেজলিউশন করবেন, এবার কিভাবে এগুলো থেকে বাঁচবেন, কি কি এগুলোর সাইন্স, সেগুলো তো আগে মাথায় রাখতেই হবে। কিন্তু যদি তারপরেও কনফ্লিক্ট হয়, কিভাবে সেই সময় আপনি হেলদি ভাবে কনফ্লিক্টটাকে রেজলিউশনে আনবেন, সেটা কিন্তু জানা দরকার। নাম্বার 1 হচ্ছে অলওয়েজ রেসপেক্ট ইউর পার্টনার। যখন আপনাদের ঝগড়া হচ্ছে, আমরা অনেক সময় ঝগড়ার মাথায়, রাগের মাথায় অনেক এমন কথা বলে দিই যেগুলো নিয়ে আমরা পরে গিল্ট ফিল করি। সমস্যাটা নিয়ে কথা বলুন, কিন্তু তাকে পার্সোনাল অ্যাটাক করবেন না, তাকে অপমান করবেন না। ফিজিক্যাল জেস্টার্স আমরা অনেক সময় অ্যাগ্রেসিভ করে ফেলি, যেমন আঙুল তুলে কথা বলা, চোখ দেখানো, চোখ পাকানো, এগুলো করবেন না। চেষ্টা করবেন নর্মাল ভয়েস, ভলিউমে কথাটা বলতে, দুজনেই। যদি কেউ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন এবং আপনি বুঝতে পারছেন আপনি অ্যাগ্রেশনটা কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু কন্ট্রোল করতে চান, সেই সময় আপনি কিন্তু একটা টাইম আউটও নিতে পারেন। মানে নিজের পার্টনারকে বললেন যে আমি সামলাতে পারছি না নিজেকে, আমাকে একটু টাইম দাও, আমি একটু নিজের মাথাটা গুছিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি, বলে বেরিয়ে এলেন। দুম করে বেরিয়ে আসবেন না, তাহলে কিন্তু আবার মিসকমিউনিকেশন বাড়বে। এছাড়া যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে পুরনো কথা টেনে আনবেন না। যেই কনফ্লিক্ট নিয়ে আপনারা ডিসকাস করছেন সেইটার মধ্যে থাকুন, সেটা থেকে কি করে বেরোবেন সেইটা হচ্ছে আপনাদের মেন এম। কে এখানে বেশি, কে এখানে কম, কে ভুল, কে ঠিক, এই ইগোর লড়াইতে পড়বেন না। পড়লে আপনাদের কেউ না কেউ আপনারা জিতবেন, কিন্তু সম্পর্কটা নিশ্চয়ই হারবে। প্রথম থেকেই যেটা বলে যাচ্ছি সেটা হচ্ছে কমিউনিকেশন ইজ দ্য কি। কমিউনিকেট করতে হবে, কিন্তু কমিউনিকেশনটা প্রপার কমিউনিকেশন হওয়া দরকার। অপর মানুষকেও কিন্তু মাথা ঠান্ডা করে শুনতে হবে যে তার পার্সপেক্টিভটা কি। অন্যের পার্সপেক্টিভটা আপনি যতক্ষণ না বুঝতে পারবেন, আপনি কিন্তু এই রিলেশনশিপটাকে হেল্প করতে পারবেন না। এছাড়া যদি কখনো দেখেন যে এত কিছু করছেন তারপরেও হচ্ছে না, তাহলে প্রপার কনসালটেশন নেওয়া উচিত, সাইকোলজিস্টের সঙ্গে ভিজিট করা উচিত, থেরাপি নেওয়া উচিত। এবং দেখবেন যে নিজেদের পার্সোনাল ইস্যুসও অনেক সময় এসে যায়, যার জন্য হয়তো রিলেশনশিপটা সাফার করছে। আপনাদের পার্সোনাল যদি কোনো পাস্ট ট্রমাস থাকে, সেইগুলো হিল করলে বা নিজের কিছু ইস্যুস হিল করলেও অনেক সময় দেখা যায় রিলেশনশিপে উন্নতি হচ্ছে। তাহলে ইন্ডিভিজুয়াল থেরাপি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ছাড়াও স্পাউজাল এবং রিলেশনশিপ থেরাপি হয়, যেগুলো আপনারা করতে পারেন। দুজন মিলে কারোর সামনে, একটা প্রফেশনাল মানুষের সামনে বসে কিছু গাইডলাইন্স মেনটেন করে রিলেশনশিপটা চালানো। সেই সময়ও দেখা যায় কিন্তু যে অনেক রিলেশনশিপ বেটার হয়, ভালো হয়, হেলদি হয়, এবং তারা যেটা ভাবছিলেন যে সম্পর্কটা হয়তো ভেঙে যাবে, থাকবে না, সেই রিলেশনশিপটাও কিন্তু একটি লম্বা রেসের ঘোড়া হয়ে দাঁড়ায়। আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা নিজেদের হয়ে থাকে বা নিজের ভালোবাসার কারোর সঙ্গে এইগুলো ঘটছে আপনারা দেখে থাকেন, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের। নমস্কার।